সন্দীপের সঙ্গে নন্দিনীর বিয়ে হয়। বিয়ের পর নন্দিনীর খুব ইচ্ছা হয় সে তার নতুন বরের সঙ্গে ঘুরতে যাবে। তাই নন্দিনী তার বরকে বলে, শোনো, কালকে কিন্তু তুমি অনেক বেশি করে টাকা নিয়ে বাড়ি থেকে বেরোবে, বুঝলে? কালকে আমরা প্রথমে শপিং করব, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। মাঝখানে আমাকে একটু পার্লারেও যেতে হবে, আমি ফেসিয়াল করিয়ে নেব, আর তুমি বসে থাকবে। ও, তাও কত টাকা খরচা হবে বল? আমি দিদির কাছ থেকে টাকা চেয়ে নেব। আসলে আমার কাছে এখন কোনো টাকা নেই, আমার সব টাকা তো দিদির কাছে রয়েছে। তাও ওরও তো আবার মাসের শেষ, এখন দিদি যদি টাকা দিতে না চায় তাহলে কিন্তু আমাদের আবার পরের মাসে যেতে হবে। সন্দীপের কথা শুনে নন্দিনী বড্ড আশ্চর্য হয়, কারণ সন্দীপ একটা এমএনসিতে ভালো মাহিনার চাকরি করে। তাই সন্দীপের নিজের দিদির কাছ থেকে টাকা চাওয়ার কোনোই প্রয়োজন নেই। অন্যদিকে সন্দীপের দিদি পলি সিবিআই অফিসার ছিল। সে কি, তুমি এত বড় একটা ছেলে, এত ভালো স্যালারি পাও, তোমাকে আবার দিদির কাছ থেকে টাকা চাইতে হবে কেন? এখন তোমার বিয়ে হয়েছে, তুমি একটা স্বাধীন ছেলে, তুমি তোমার ইচ্ছা মতো খরচা করতেই পারো। তোমার দিদি তোমাকে টাকা দেবে, তারপর তোমাকে সেই টাকা খরচা করতে হবে, এরকম তো কোনো মানে নেই সন্দীপ। চুপ চুপ চুপ, কেউ শুনে ফেলবে। মা বাবা যদি শুনে ফেলে তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে। আর দিদি শুনে ফেললে তো কোনো কথাই হবে না। শোন, আমাদের বাড়িতে সবকিছু আমার দিদির কথাতেই হয়, আর আমার মা বাবা আমার দিদিকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আমি যাই বলি না কেন, কোনো লাভ নেই। এমন সময় সন্দীপের দিদি পলি সেখানে আসে। পলি দরজা নক না করে সোজা ঘরের মধ্যে ঢুকে আসে। সে ঘরে ঢুকেই নন্দিনী দামি স্যানেলের পারফিউম বার করে স্প্রে করতে শুরু করে। পলির এরকম ব্যবহার দেখে নন্দিনী বড্ড বিরক্ত হয়। বাহ, এটা তো খুব সুন্দর গন্ধ। বাবা, আবার স্যানেলের পারফিউম? তুমি তো কোনো টাকা পয়সাই ইনকাম করো না, তাহলে তুমি এত দামি পারফিউম কিনলে কি করে? নাকি আমার ভাইয়ের টাকা খরচা করে এত দামি পারফিউম কিনেছো? শোনো, আমার বাবা আমাকে দামি পারফিউম কিনে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাই আমি টাকা ইনকাম না করলেও আমার কাছে দামি দামি জিনিস থাকে। আর আমি আমার হাজবেন্ডের টাকায় কি করব, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি এই বাড়ির মালিক। আমার বাড়িতে থাকতে গেলে আমার মুখে মুখে তর্ক করা তো দূরের কথা, তোমাকে গলা নামিয়ে কথা বলতে হবে। তোমার বাড়ি? আমি তো জানতাম এটা সন্দীপের বাবা, মানে আমার শ্বশুরের বাড়ি। বিয়ের পরে মেয়েরা শ্বশুরের বাড়িতেই থাকে, তাই আমিও শ্বশুর বাড়িতে আছি। যেখানে আমার শাশুড়ি মা কিছু বলেন না, সেখানে তুমি আমার উপর এত জোর দেখাতে আসছো কেন? আরে আরে, তোমরা কি করছো? চুপ করো। দিদি প্লিজ তুই চুপ কর, তোর তো অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। চল, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা ইনভেস্টিগেশন আছে। তুই তোর বউকে কিন্তু ভালো মতো বুঝিয়ে দে এই বাড়ির নিয়ম কেমন, আমাকে যেন এক কথা বারবার বলতে না হয়। এই বলে পলি সেখান থেকে চলে যায়। কিন্তু নন্দিনী তার ননদের ব্যবহারে মনে মনে ভীষণই রেগে যায়। তাই সে ঠিক করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে ননদের নামে নালিশ জানাবে। কিন্তু কিছুক্ষণ পর নন্দিনী যখন তার শাশুড়ি মায়ের কাছে যায় তখন, কি ব্যাপার, তুমি নাকি পলির মুখে মুখে তর্ক করেছো? শোনো, আমি তোমাকে একটা কথা ভালো করে বলে দিই, এই বাড়িটা পলির কথাতেই চলে। পলি যা বলবে তাই হবে, ওর মুখে মুখে তর্ক কখনো করবে না। পলি যদি কিছু বলে তাহলে কিন্তু মুখ বন্ধ করে শুনে নেবে। সে কি মা, আপনি আর বাবা তো এখনো বেঁচে আছেন, আপনারা দুজনেই তো এই বাড়ির কর্তা আর কর্ত্রী, তাহলে দিদির কথাই সবকিছু হবে কেন? কারণ তোমার শ্বশুর মশাই অনেক বছর ধরেই অসুস্থ। পলি একা হাতে এই সংসার সামলিয়েছে, তারপর নিজে পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। আমরা পলির কাছে সারা জীবন ঋণী থাকব, তাই পলি কিছু বললে আমরা সেটা মেনে নিই। তুমি এই বাড়িতে নতুন এসেছো তো, তাই তোমাকে একই রকম ভাবে চলতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে নন্দিনী কিছু বলতে যাবে তার আগেই দরজায় কলিং বেল বেজে ওঠে। নন্দিনী দরজা খুলে 4-5 জন লোকজনকে দেখতে পায়, কিন্তু নন্দিনী তাদের কাউকেই চেনে না। তবে বিনোদিনী দেবী সেই লোকজনকে বাড়িতে ডেকে এনে আপ্যায়ন করতে শুরু করে, যা দেখে নন্দিনী ভীষণই অবাক হয়। মা, এনারা কারা? আপনি এনাদের এত খাতির যত্ন করছেন কেন? যেন মনে হচ্ছে আপনার কোনো খুব বড় আত্মীয়। কই, আমি তো এনাদের কাউকেই আমার বিয়েতে দেখিনি। এনারা আপনার কে হয়? ও, তোমার সাথে তো আলাপ করানো হয়নি। আসলে এরা হলেন পলির শ্বশুর বাড়ির লোকজন।
এনারা কিছুদিনের জন্য নিজেদের বাড়িতে গিয়েছিলেন, এখন থেকে আবার এখানেই থাকবে। যাও, তুমি তাড়াতাড়ি ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স নিয়ে এসো। সে কি, দিদির বিয়ে হয়ে গেছে তারপরও দিদি বাপের বাড়িতে থাকে? মানে এই বাড়ির জামাই ঘর জামাই হিসেবে থাকে? কই, আমি তো আগে কখনো শুনিনি। দিদির যখন বিয়ে হয়ে গেছে তাহলে দিদির তো শ্বশুর বাড়িতে থাকা উচিত। আপনি দিদিকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে? আমরা এত দূর থেকে ঘেমে নিয়ে এলাম, অথচ আমাদের আপ্যায়ন করার কোনো নাম নেই। আপনার নতুন বৌমা কি বাপের বাড়ি থেকে কিছুই শিক্ষা দীক্ষা পায়নি? আপনাদের তো কত করে বললাম আমার বোনের মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে, কিন্তু আপনার ছেলে তো কোনো কথাই শুনলো না। দেখুন কেমন অভদ্র মেয়েকে বাড়িতে জুটিয়ে এনেছে। আরে নানা বেয়ান, আপনি চিন্তা করছেন কেন? আসলে আমার বৌমা নতুন এসেছে তো, তাই আপনাদেরকে চিনতে পারিনি। যাও বৌমা, তুমি এখনই সবার জন্য স্ন্যাক্স বানিয়ে নিয়ে এসো। আমার বৌমা কিন্তু দারুণ রান্না করতে পারে, আপনারা একবার খেলে মনে রাখবেন। শাশুড়ি মায়ের কথা শুনে নন্দিনীর খুবই রাগ হয়, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। সে তখনই রান্নাঘরে গিয়ে কোল্ড ড্রিঙ্কস, চিকেন পকোড়া, সিঙ্গারা, সন্দেশ ইত্যাদি নিয়ে আসে। সেই খাবারগুলো খাওয়ার পর সুপর্ণা দেবী বলে, যাও তো বৌমা, আমাদের সবার জন্য খুব ভালো করে কাশ্মীরি পোলাও, চিকেন কষা, মটন ডাক বাংলো, মটন রেজালা, চিকেন কাবাব, ফিশ চপ, ফিশ কবিরাজি, ফিশ কাটলেট, পনির মশলা বানিয়ে নিয়ে এসো। ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, খাওয়ার শেষে আমাদের একটু মিষ্টি মুখ করার অভ্যাস আছে, তবে মিষ্টিগুলো কিন্তু তোমাকে নিজে হাতেই বানাতে হবে। এই একদম না, তুমি কিন্তু আমার পছন্দের ব্রাউনি আর গ্রিন মাছা কেক বানাবে। তুমি আবার এত ভালো ভালো আইটেম রান্না করতে পারবে তো? আরে কেন পারবে না, সব পারবে। এক কাজ করো বৌমা, তুমি এখনই এগুলো রান্না করে নিয়ে এসো। এভাবেই পলি শাশুড়ি মা, স্বামী এবং ননদ নন্দিনীকে অর্ডার করতে থাকে, যার ফলে নন্দিনী সারাদিন রান্নাঘরে খেটে খেটে পাগল হয়ে যায়। নন্দিনী এতই রান্নাবান্না করতে ব্যস্ত থাকে যে সে খাবার খাওয়ার সময়টুকুও পায় না। সারাদিন খাটাখাটনি করার পর নন্দিনী যখন একটু বিশ্রাম নিতে যায় তখন, এই যে সারাদিন তো কোনো কাজকর্ম করতে দেখলাম না, যাও আমার শাশুড়ি মায়ের পাটা ভালো করে টিপে দাও। ওনার বয়স হয়েছে, ওনার শরীর ভালো নেই। আমার শাশুড়ি মায়ের পা আর মাথা টেপা হয়ে গেলে আমার মায়েরও পাটা একবার টিপে দিও। দিদি দেখো, সারাদিন অনেক খাটাখাটনি করে আমি কিন্তু ভীষণই ক্লান্ত, আমার একটুও ভালো লাগছে না। তুমি নিজেও তো একটু তোমার শাশুড়ি মায়ের পাটা টিপে দিতে পারো। আবার আমার মুখে মুখে কথা বলছো? আমি ছোটবেলা থেকে সন্দীপকে টাকা ইনকাম করে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। যাই হোক, আমি আমার ভাই হিসেবে আমার সবটুকু দিয়েছি, তাই তুমি আমার ভাইয়ের বউ হিসেবে এইটুকু কাজ তো করতেই পারো। এই সংসারকে আমি একটা একটা টাকা দিয়ে তিলে তিলে বড় করেছি, অবশ্য তুমি বা টাকার মর্ম বুঝবে কি করে? তুমি তো নিজে টাকা ইনকাম করো না। এভাবেই পলি নন্দিনীকে অনেক কথা শুনিয়ে দেয়, ফলে নন্দিনীর আর কিছু করার থাকে না। নন্দিনী বাধ্য হয়ে তার ননদের শাশুড়ি মায়ের পা টিপতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। প্রত্যেক দিনই নন্দিনীকে এখন পলির শ্বশুরবাড়ির লোকেদের জন্য রান্নাবান্না করতে হয়। তার উপর পলির নিজস্ব ফরমাইশ তো আছেই। পলি মাঝরাতে উঠে কফি খায়, প্রত্যেকদিন নিজের ঘর পরিষ্কার করায় এবং গাদা গাদা কাপড় কাচায়, যার ফলে নন্দিনী পলির ব্যবহারে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। এরই মধ্যে একদিন সন্দীপ নন্দিনীকে বলে, আমি দিদির কাছ থেকে 5,000 টাকা চেয়ে নিয়েছি, আজকে আমার অফিসের ছুটিও আছে, চলো আজকে তুমি আর আমি ডেটে যাব। এই শুনে নন্দিনী খুবই খুশি হয়, আর সে তখনই সন্দীপের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। নন্দিনী এবং সন্দীপ যখন শপিং মলে গিয়ে শপিং করতে শুরু করে, এমন সময় নন্দিনীকে পলি ফোন করে বলে, কি ব্যাপার, তুমি বাড়িতে নেই কেন? আজকে বাড়ির রান্নাবান্না করবে কে? আমার শ্বশুর বাড়ির সবাই না খেয়ে বসে আছে, তুমি যেখানেই থাকো 15 মিনিটের মধ্যে বাড়ি এসো, না হলে কিন্তু আমি তোমাকে আর বাড়িতে ঢুকতেই দেব না। আমি নতুন বউ, বিয়ের পর প্রথমবার শপিং করতে বেরিয়েছি, আমার তো একটু লেট হবেই। তাছাড়া তোমার যদি এতই দরকার পড়ে তুমি অনলাইনে খাবার অর্ডার করে সবাইকে খাইয়ে দাও, কিংবা নিজেই রান্না করো। কিছুদিন ধরে তো আমি অনেক খেটে খুঁটে রান্না করছি, আমি আর আজকে কোনো রান্না করতে পারবো না।
এই বলে নন্দিনী ফোন রেখে দেয়। সে ননদের কথাই পাত্তা না দিয়ে শপিং করতেই থাকে, কিন্তু বিল পেমেন্ট করার সময় সন্দীপ দেখে তার ইউপিআই কাজ করছে না, যা দেখে সন্দীপ ভীষণই অবাক হয়। আমার মনে হয় দিদি আমার অ্যাকাউন্টে টেম্পোরারি ক্লোজ করে দিয়েছে। 24 ঘন্টার আগে আমি কিছুতেই টাকা তুলতেও পারবো না, কিন্তু আমি তো অনলাইনে পেমেন্ট ছাড়া কোনো ক্যাশও আনিনি, তাই আজকে আর আমরা শপিং করতে পারবো না, আর ডিনার করতেও হবে না। সন্দীপের কথা শুনে নন্দিনীর আর কিছু করার থাকে না। সে বাধ্য হয়ে বাড়িতে ফিরে যায়, কিন্তু পলি নন্দিনীকে কিছুতেই বাড়ির মধ্যে ঢুকতে দেয় না, বরঞ্চ পলি তার বৌদির সমস্ত জামা কাপড় বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তোমার জন্য আজকে আমার শ্বশুর বাড়ির সবাই না খেয়ে আছে, তোমার লজ্জা নেই? বাড়িতে একটা কাজকর্ম করার নাম নেই, শুধু এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে টাকা পয়সা ধ্বংস করছো। আজকে তোমাকে আমি বাড়ি ঢুকতেই দেব না, তুমি এই বাড়িতে ঢুকবে না, চলে যাও এখান থেকে, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এমনিতেও আমি শ্বশুর বাড়িতে থাকি না, মনে হয় যেন আমি ননদের বাড়িতেই থাকি। আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি। সন্দীপ, তুমি যদি নিজের বাড়ি বানাতে পারো তাহলে আমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসবে। এই বলে নন্দিনী তার ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাবে। এমন সময়, দাঁড়াও বৌমা, তুমি কোথায় যাচ্ছ? এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি এখান থেকে কোথাও যাবে না। এই পলি, তুই তোর শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যা। এখন থেকে তুই তোর শ্বশুর বাড়িতেই থাকবি। তোর অনেক বেয়ারাপনা সহ্য করেছি, কিন্তু আর নয়। তোর জন্য আমার ছেলের সংসার ভেঙে যাবে, এটা আমি কখনোই হতে দেব না। তুমি জানো না আমি তোমাদের সংসারের জন্য কতটা স্যাক্রিফাইস করেছি? আজকে ওই পরের বাড়ির মেয়েটার জন্য তুমি আমাকে এভাবে বলতে পারলে? হ্যাঁ, অনেক টাকা স্যাক্রিফাইস করেছিস। সন্দীপ আজকে 5 বছর হলো চাকরি পেয়েছে, ওর 3 লক্ষ টাকা স্যালারি, সব টাকা তুই জমা করে রেখে দিচ্ছিস। ছেলেটাকে নিজের হাতে টাকা খরচাও করতে দিস না। এতদিনে আশা করি তোর সব টাকা শোধ হয়ে গেছে। আর এই যে বেয়ান, বলি আপনাদের নিজস্ব বাড়ি তো আছে, আমার বাড়িতে পড়ে থেকে আর সময় নষ্ট করবেন না। এমন কথা শুনে পলি এবং তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই লজ্জিত বোধ করে, তাই তারা তখনই সেখান থেকে কেটে পড়ে। যা দেখে সন্দীপ এবং নন্দিনী দুজনেই খুশি হয়। সেদিন থেকে নন্দিনীর সংসারে আর কোনো অশান্তি থাকে না। সোনিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। সোনিয়া তার বাবা সঞ্জয় বাবু এবং মা সুমনা দেবীর সঙ্গে বাস করত। সঞ্জয় বাবু একজন ব্যবসায়ী ছিল, আর তার কাছে টাকা পয়সা ধন সম্পত্তির কোনোই অভাব ছিল না। সোনিয়া এখন বিবাহ উপযোগী হয়ে উঠেছিল, আর তাই প্রতিদিনই কেউ না কেউ বিয়ের সম্বন্ধ নিয়ে তাদের বাড়িতে আসতো। এমনই একদিন কাশি তার মা অনিমা দেবীর সঙ্গে সোনিয়াকে দেখতে তাদের বাড়িতে এসেছিল। দাদা, টাকা পয়সায় হয়তো আমরা আপনাদের সমতুল্য হতে পারবো না, কিন্তু আমার ছেলে কাশি খুব ভালো, তাই আমরা ওর জন্য সোনিয়ার মতোই একটা মেয়ে খুঁজছিলাম। আর আপনার মেয়েকে দেখার পর আমার মনে হয় বৌমা খোঁজার দিন শেষ হয়ে গেছে। না না দিদি, এরকম বলে আমাদেরকে লজ্জা দেবেন না। আমি যতদূর জানি আপনারা আমাদের তুলনায় কোনো কিছুতেই কম নয়। আর আপনার ছেলে তো ডাক্তারি পড়ছে, আপনি খুঁজলে হয়তো আরো ভালো সম্বন্ধ পেয়ে যেতেন। না না, সোনিয়াকে যখন আমার আর আমার ছেলের পছন্দ হয়েই গেছে, তাহলে সবকিছু বলা কওয়া করে নেওয়াই ভালো। বলা কওয়া মানে আবার কি রে বাবা? এরাও কি তাহলে জানতে পেরে গেল নাকি? যা, আমার তো মনে হচ্ছে এই সম্বন্ধটাও কেটে যাবে। এই লোকটাকে কত করে বলেছিলাম আগেই জানিয়ে দিতে, না কাউকে জানাবে না, বলতে নাকি ওনার খারাপ লাগছে। এখন নাও, এই পরোটা, বিরিয়ানি, দামি দামি খাবার খেয়ে এখন না করে দেবে। আরে কি ভাবছেন দিদি, আপনি এরকম চিন্তায় পড়ে গেলেন কেন? আপনার মেয়েরও কি রূপকথা কার্টুন টিভির বউদের মতো কোনো আজে বাজে অভ্যাস আছে? আমি তো জাস্ট এমনিই কথা হিসাবে বললাম। অনিমা যখন কথাগুলো বলছিল, সুমনা দেবীর মতো সঞ্জয় বাবুর কপালেও চিন্তার ভাঁজ ছিল। না না দিদি, ওরকম কোনো ব্যাপার নেই। আসলে আমার মেয়ের উল্টাপাল্টা খাবার খাওয়ার কোনো অভ্যাস নেই। যেরকম সকলে খাই, ওকেও আমরা একই রকম খাবার খেতে দিই। আমি তো এমনি ইয়ার্কি করেই বলেছিলাম। যাই হোক, বাদ দিন ওসব কথা, আমরা তাহলে এই বিয়েটা পাকা করে ফেলি। এই বলে বিয়ের দিন পাকা করে অনিমা দেবী সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর সোনিয়াও তার ঘরে চলে যায়। তখন সুমনা দেবী সঞ্জয় বাবুকে বলে, কি দরকার ছিল ওদেরকে মিথ্যা কথা বলার? সেই তো একদিন না একদিন ওরা ব্যাপারটা জানতেই পারবে, আর তখন কি হবে? আরে সে নিয়ে তুমি দুশ্চিন্তা করো না, আমি ব্যাপারটা বুঝেই এরকম বলেছি। আসলে দেখো,
সোনিয়ার ঘুমের ঘুরে চলার অভ্যাস আছে, ব্যাস এটাই তো। আর রাত্রিবেলা বাড়ির সকলেই ঘুমাই। ওই অনিমা দেবী জেগে জেগে দেখতে যাবে না যে বৌমা ঘুমাচ্ছে কি জেগে আছে, বুঝলে? কিন্তু কাশি, কাশি তো একদিন না একদিন জানতে পারবে, তখন কি হবে? আরে বাবা, ও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। তুমি দেখোনি রাত্রিবেলা ঘুমের ঘরে চলতে দেখে জিজ্ঞাসা করলে ও আমাদের কিভাবে এটা সেটা বলে কাটিয়ে দেয়। তুমি তো জানো সোনিয়া কত স্মার্ট। আসলে তারা ঠিকই বলছিল, সোনিয়ার ঘুমাতে ঘুমাতে হাঁটার একটি খুব বাজে অভ্যাস ছিল। আর সে শুধু হাঁটতই না, বরং ভুলভাল এটা সেটা কথাও বলতো। আর এটা তার বাবা মা সঞ্জয় বাবু এবং সুমনা দেবী খুব ভালোভাবেই জানতো। সোনিয়ার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাসটা খুব বেশি দিনের ছিল না, কিন্তু যেদিন সুমনা দেবী প্রথম দেখেছিল সে খুব ভয় পেয়েছিল। এমনই সেদিন সুমনা দেবী সোনিয়ার সঙ্গেই ঘুমাচ্ছিল, তখন সে জানালার পাশ থেকে কারোর কথা বলার আওয়াজ শুনতে পায়। এই তো, এই পেয়ে গেছি আমার স্বপ্নের রাজকুমারকে। তুমি এতদিন কোথায় ছিলে বলো? আমি তোমাকে কত খুঁজেছি জানো। আজ যখন তুমি এসেই গেছো, আর আমাকে ছেড়ে যাবে না তো বলো? একে তো দেখে সোনিয়া বলে মনে হচ্ছে, কিন্তু ওখানে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন? আর এত রাতে ও কার সঙ্গে কথা বলছে? দাঁড়া, আমায় ব্যাপারটা দেখতে হবে। আমি ওকে না জানিয়ে ওখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি। কি রে, তুই A+B-র ফর্মুলাটা মুখস্থ করেছিস? তুই জানিস না আমাদের ইংলিশ টিচার ওটা আমাদের ইতিহাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বলেছেন। কি A+B এর ফর্মুলা ইতিহাস পরীক্ষা ইংরেজি স্যার ইম্পর্টেন্ট দিয়েছেন? কি বলছে রে বাবা? এর পড়াশোনার কথা শুনে তো আমি পাগল হয়ে যাব। না, আমার মনে হচ্ছে এ ফোনে কোনো ছেলের সঙ্গে কথা বলছে। আমি এসেছি দেখে আমাকে বোকা বানানোর জন্যই এরকম নাটক করছে। কি রে বল? আরে তুই চুপ করে আছিস কেন? তুই কি ভয় পাচ্ছিস? না, ভয় পাচ্ছে না, আমি এসেছি দেখে লজ্জা পাচ্ছে। তোর তো কোনো লজ্জা নেই, তাই তুই এত রাতে বাড়িকে তোর প্রেমিককে ডেকে কথা বলছিস। সুমনা দেবী যখন কথাগুলো বলছিল তখনও সোনিয়া চোখ বন্ধ করে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিল। সুমনা দেবী তার উপরে খুব রেগে যায়। তাকে খুব জোরে চেঁচিয়ে ডাকলে তার ঘুম ভাঙে। ও, তুমি এসেছো? বলো কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? এই, তুই আগে বলতো কার সঙ্গে কথা বলছিলি? আমি তো তোর আশেপাশে খুঁজে দেখলাম, কিন্তু কাউকেই তো দেখতে পেলাম না। এখন তো আমার মনে হচ্ছে তুই ফোনে কারোর সঙ্গে কথা বলছিলি। এই ফোনটা দে আমায়। কোথায় লুকিয়ে রেখেছিস? দে বলছি। আহ মা, তুমিও না, ফোন আবার কোথায় রাখবো? এই নাও, আমাকে চেক করে দেখে নাও। আসলে আমি কলেজের বার্ষিক অনুষ্ঠানে নাম লিখিয়েছিলাম, আর তার জন্য রিহার্সাল করছিলাম। আর তুমি সন্দেহ করছিলে বলে তোমাকে দেখে একটু বেশি বেশি নাটক করছিলাম। হয়তো হলেও হতে পারে, কি জানি বাবা, আমি হয়তো ভুল ভেবেছি। যাই হোক, এত রাতে কিছু করতে হবে না, যা করার কালকে সকালে করবি। এখন চল এখান থেকে। সুমনা দেবী সোনিয়াকে নিয়ে চলে যায় এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে সোনিয়াকে আবারও সে এরকম করতে দেখে। তখন সে আর চুপ না থেকে সঞ্জয় বাবুকে সেখানে ডেকে আনে। সঞ্জয় বাবু এটা দেখার পর সে যে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছে এবং ঘুমের ঘোরে কথা বলছে সেটি সে বুঝতে পারে। সঞ্জয় বাবু তাকে অনেক নামি দামি ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। এদিকে সোনিয়ারও বয়স বেড়ে যাচ্ছিল, তাই সঞ্জয় বাবু তার বিয়ে নিয়ে বেশ চিন্তিত হয়ে উঠেছিল। কিন্তু আজকে তার কাশির সঙ্গে বিয়ে পাকা হয়ে যাওয়ার পর তার চিন্তার অবসান ঘটে। ওসব কথা বাদ দাও না সুমনা, মেয়ের বিয়েতে কেমন কি আয়োজন হবে সেই সব নিয়ে চিন্তা ভাবনা করো। সোনিয়ার 1 ফাল্গুন সোমবার রাত্রিবেলাতেই তো বিয়ে। আমি তো ভাবছি সকাল থেকেই লাইটিং শুরু করে দেব। হ্যাঁ, বিয়ের লাইটিং নিয়ে পড়ে থাকো, আর অন্য কিছু ভাবতে হবে না। বলি, রাত্রিবেলা বিয়েটা কেন ফেললে? জানো তো তোমার মেয়ে রাত্রিবেলার ঘুমানোর আর ঘুম থেকে উঠে হাঁটার অভ্যাস আছে। এখন বিয়ের রাতেও যদি এরকম করে কি হবে? তুমিও না, ওই দিন আবার কারোর এরকম হয় নাকি? নিজের বিয়ে হবে ভাবলেই সকলের ঘুম ছুটে যায়, আর তুমি কিনা বলছো সেদিন ঘুমিয়ে পড়বে, আবার ঘুমের ঘোরে হাঁটবে। সময় অতিবাহিত হতে থাকে। অবশেষে সোনিয়ার বিয়ের দিন চলে আসে। সুমনা দেবী সেদিন যেটা ভেবেছিল আজ ঠিক সেটাই হয়েছিল। সোনিয়া প্রতিদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, তাই সেদিন বিয়ে সম্পন্ন হওয়ার আগেই সে ঘুমিয়ে পড়েছিল। আর তাই জন্যই তাকে নিয়ে তার মা খুব চিন্তায় পড়েছিল।
এই নিয়ে তুমি চিন্তা করো না, আর মাত্র কয়েক মিনিটের ব্যাপার আছে। ও ঘুমাচ্ছে তো, কি হয়েছে? অত ঘুমাতে ঘুমাতে হাঁটাচলা করতে পারে, তাই কেউ কিছু বুঝতেও পারবে না, বুঝেছো? তাহলে তুমি কি বলতে চাইছো, আমরা ঘুমন্ত মেয়েকে বিয়ে দিয়ে দেব? হ্যাঁ, তাতে ক্ষতি কি আছে? ওরা তো সোনিয়াকে আগেই দেখেছে। এখন সকলের সামনে ডেকে তুললে ওরা সন্দেহ করবে, তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। তার চেয়ে ভালো যেমনটা হচ্ছে হতে দাও। এভাবেই সেদিন সঞ্জয়বাবু ও সুমনা দেবী কাউকে কিছু বুঝতে না দিয়ে সোনিয়াকে ঘুমের ঘোরেই বিয়ে দিয়ে দেয়। সোনিয়ার ঘুমাতে ঘুমাতে হাঁটার অভ্যাস ছিল, তাই বিয়ের পর সে নিজেই হেঁটে হেঁটে গাড়িতে উঠে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা অনিমা দেবীর বাড়িতে পৌঁছে যায়। এই যা, এ তো দেখছি গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। আসলে অনেকটাই রাস্তা তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। এই শুনছো, এই যে এবারে ওঠো, আমরা বাড়িতে এসে গেছি। হ্যাঁ স্যার, আপনাকে আমার বিয়েতে আসতেই হবে, তবে আমি এখন উঠবো না। আমি আগে অটো দেখবো, তারপর তোমার কথা শুনবো। এই তুমি কি বলছো? এখন আমি অটো কোথা থেকে পাবো? এই সোনিয়া, তোমার কি হয়েছে? মা, এদিকে দেখবে এসো। এই সোনিয়া কি সব বলছে? কাশি এভাবেই বারবার সোনিয়াকে ডাকতে থাকে। অবশেষে তার গায়ে হাত দিয়ে ডাকলে তার ঘুম ভেঙে যায় এবং সে তাড়াতাড়ি উঠে পড়ে। হ্যাঁ হ্যাঁ, কে কে কে? এই আমি কোথায়? তোমরা আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছো কেন? আমাকে ছেড়ে দাও, আমার আজকে বিয়ে, আমাকে ছেড়ে দাও। কি বিয়ে আছে মানে? তাহলে এতক্ষণ তুমি কোথায় ছিলে, কি করছিলে? কিছুই জানো না তাই তো? আমি কে সেটা জানো তো, নাকি সেটাও ভুলে গেছো? না না, আমি তোমাকে চিনি না বাবা। আজকে আমার কাশির সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, আর তুমি কাশি নও। আমি তোমার কাছে কিভাবে এলাম আমি নিজেও জানি না, সত্যি বলছি। ওহ মাই গড, এখানে কি হচ্ছে? আমায় কেউ বলতে পারবে প্লিজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাশি যখন এগুলো বলছিল তখন সোনিয়া কিছুই মনে করতে পারছিল না। এদিকে ছেলে চেঁচামেচির আওয়াজ শুনে অনিমা দেবী সেখানে আসে। অনিমা দেবীকে দেখতে পেয়ে সোনিয়া বলে, এই তো কাকিমা, আপনি এসেছেন। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাকে চিনতে পারি তাহলে এর সঙ্গে বিয়ে হলে একে কেন চিনতে পারবো না? জানিস বাবা, আমার তো মনে হচ্ছে একে কোনো অশুভ শক্তি গ্রাস করেছে, না হলে এত উল্টোপাল্টা কথা বলবে কেন? তুই এই সবে বিয়ে করে বাড়িতে নিয়ে এলি, আর এখন ও বলছে ওর বিয়ে হতে বাকি আছে। না, আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই মেয়ের মাথায় দোষ আছে। আমি বরং সঞ্জয় বাবুকে এখানে ডেকে পাঠাই। এই বলে কাশি সেদিনই সোনিয়ার বাবা অর্থাৎ সঞ্জয় বাবুকে সেখানে ডেকে পাঠায়। সঞ্জয় বাবু সেখানে আসে এবং সোনিয়ার ঘুমের ঘোরে হাঁটা এবং কথা বলার ঘটনা তাদেরকে বলে। সবকিছু শোনার পর কাশি ব্যাপারটি বুঝতে পারে এবং সে নিজেও ডাক্তার হওয়ায় পরের দিন থেকে সোনিয়ার ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। কয়েকদিন ট্রিটমেন্টে থাকার ফলে সোনিয়ার ঘুমের ঘরে হাঁটার অভ্যাস ধীরে ধীরে চলে যায়। তারপর থেকে তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।